কাঞ্চন কাকুলি। নমস্কার, সপ্তকের লাইভে আসলাম। আমরা আজকে লাইভে এসেছি আমাদের বিশিষ্ট একজন গুণী মানুষ তবরিয়া শ্রী দীপঙ্কর আচার্য মহাশয় বাবুর বাড়িতে আমরা এসেছি। সেইটুকু আমরা দাদার সঙ্গে কিছুক্ষণ থাকবো। আর সপ্তকের থেকে আমরা কিছু নিয়ে এসেছি, একটু মেমেন্টো, একটু উত্তরীয় দাদার হাতে আমরা তুলে দেবো। আমাদের সঙ্গে আছে কাঞ্চনদা, পাশে কাকুলিদি, আর মাঝখানে তো সবাই চেনেন যেই মানুষটাকে, দীপঙ্কর বাবু, দীপঙ্কর আচার্য মহাশয়। আমি মিতা মণ্ডল, তো সবাই চেনো। তো আমরা শুরু করি। দাদাকে সম্বর্ধনা তো একটা দেবই। প্রথমে তাহলে আমাদের কাঞ্চনদাই দিক, প্রথমে উত্তরীয় দেবে সপ্তকের পক্ষ থেকে। দাদা উত্তরীয়টা তারপরে এটা দেবো, ফুলটা দেবো। ফুলের স্তবক তুলে দিচ্ছে আমাদের কাকুলিদি, কাকুলি কর্মকার, সপ্তকেরই হচ্ছে যে মেম্বার। আর আমি মিতা মণ্ডল, দাদার হাতে সপ্তকের একটা মেমেন্টো। আর আরেকটা জিনিস, এটা মিষ্টি মুখ না করলে তো আর হয় না, তাই পুজো পরে এসেছি। হ্যাঁ, তাই দাদার হাতে ছোট্ট একটু মিষ্টি মুখ আমরা করব আমাদের তরফ থেকে, একটা মিষ্টি মুখ। এরপরে যা কিছু বলার দাদাই বলবে, আপনারা শুধু সঙ্গে থাকবেন। এটা এবারে তুমি বসে 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 এবার তুমি এটা ইয়ে করে নাও। হ্যাঁ, হাতে নিয়ে নাও। নেবো দাদা। এই কাঞ্চনদা একটু একটু ফ্রেমটা কিন্তু চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ, একটু সেট করতে হবে। বসবো, একটু টুলটা নামিয়ে নাও। পাশে সবাই থাকুন, একটু সাক্ষাৎকার দাদা আমাদের সঙ্গে করবে। একদম দাদা কিছু বক্তব্য সপ্তকের হয়ে বলবে, সঙ্গে থাকুন। বসো, তুমি বসো। হ্যাঁ, নমস্কার। আমি সপ্তক থেকে যারা এসছে, কাঞ্চন, কাকলি, মিতা, এদেরকে ধন্যবাদ জানাই যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমার বাড়িতে এসছে। ওদের সাথে আমার কিছু আড্ডা চলবে, কিছু কথাবার্তা চলবে, গান বাজনাও চলবে। আচ্ছা, গান বাজনাও চলবে। তাহলে কিভাবে শুরুটা হবে মিতা, তুমি বলো। তোমারই চ্যানেল তো এটা। হ্যাঁ, শুরু হবে আপনার মানে প্রথম জীবন থেকে আমরা কিছু জিনিস আপনারা শুনতে চাই। পড়াশোনা করেছেন প্রথম? হ্যাঁ, প্রথম কোথা থেকে পড়াশোনা করে এসেছেন আপনি? পড়াশোনা তো বেশি করিনি, আমরা অ্যাকচুয়ালি মূর্খ। না না, কিন্তু তবুও স্কুল কলেজ তো একটা ছিলই। হ্যাঁ, না, স্কুল কলেজ তো ছিলই। আমি অ্যাকচুয়ালি মূর্খ বলতে চাইছি এই কারণেই যে এমনি মানে স্কুল ফাইনাল, গ্র্যাজুয়েশন, এটা তো আমি যারা অটো চালায় ওরাও তাই। ওইটা নিয়ে তো এক্সট্রা ক্যারিকুলার বলা যায় না কিছু। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমার একটু প্যাশন ছিল। হ্যাঁ, স্কুলে পড়েছি, মানে আমি চেতলার ছেলে বেসিক্যালি। আমার চেতলায় বাড়ি। আর এই বাড়িটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ঘরে আমি বসে আছি, আমরা সকলে বসে আছি, আড্ডা দিতে এসছে ওরা, সেই বাড়িটা হচ্ছে ঠাকুরপুকুর অঞ্চল। এটা আমার বাড়িটার নাম হচ্ছে কাহারবা। এখানে আমি এসেছি 2000 সালে, কিন্তু 2000 সালের আগে পর্যন্ত আমি চেতলাতেই ছিলাম। আমার ব্রান অ্যান্ড ব্রট আপ সবটাই চেতলাতে। এবং সেখানেই আমি কৈলাস বিদ্যামন্দির স্কুল থেকে পড়াশুনো করেছি, হায়ার সেকেন্ডারি পাস করেছি। এবং তারপরে আমি শ্যামাপ্রসাদ কলেজে পড়তাম। শ্যামাপ্রসাদ কলেজ মানে হাজারার মোড়ে, ওটাও আমার পাড়ার মধ্যেই পড়ে। এদিকে চেতলা, ওর পাশে কালীঘাট, মানে ব্রিজের ওপরেই কালীঘাট। ওখান দিয়ে আমরা চলে যেতাম কলেজে। যাই হোক, এই হচ্ছে পড়াশুনো। তা ওই রকম পড়াশুনো ওরকম সকলেই করেছে। আপনার মানে আমরা যে রাধাকান্ত বাবুর শুরুটা আপনি ওনার কাছে চেয়ে গেছেন,
ওখান থেকে? আমি এবার বলি, আমি খুব ছোটবেলা থেকেই আমার একটু তবলার প্যাশন ছিল, কিন্তু অতটা আমি তবলা নিয়ে যে কিছু একটা করব এরকম কোনো ছিল না। আমার বাড়িতে একটু গান বাজনার পরিবেশ ছিল। আমার বাবার নাম হচ্ছে দীপেন্দ্র মোহন আচার্য, পরে ছবিটা দেখিও। হ্যাঁ নিশ্চয়ই। আমার বাবা অ্যাকচুয়ালি ছিলেন অত্যন্ত গুণী এবং অত্যন্ত পণ্ডিত ব্যক্তি, কিন্তু সবাই তাকে চেনে না। আসলে সবাই তো সেলিব্রিটিদের চেনে, এই সেলিব্রিটি আর আর্টিস্টের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে। ঠিক ঠিক ঠিক। সেলিব্রিটি যারা তাদেরকে আবার সবাই আর্টিস্ট নয়, কিন্তু আবার রিয়েল আর্টিস্ট তাকে কেউ চেনেই না, সে সেলিব্রিটি হতে পারেনি, মানে অনেকটা কপালের ব্যাপার, বুঝেছো? একদম। তা সেই জন্য আমার বাবার গুণের কাছে আমি কিছুই না, মানে আমি একটা সুতো মধ্যে পড়ি না, কিন্তু তবু ওনাকে কিছু চেন। ওনার অনেক গুণ ছিল। উনি গীতিকার, সুরকার, অভিনেতা, হ্যাঁ, তারপরে সিঙ্গার। ও বাবা, অনেক কিছু। হ্যাঁ, আমার বাবার সুরের কিন্তু হৈমন্তীদির গান আছে। কোন গানটা? রে ওরকম বলতে পারবো না, গান বলে তো আমি পঞ্চকন্যা বলে একটা এ হয়েছিল, আনন্দ ভাই বেরিয়েছিল, দিদি জানে। হ্যাঁ, পঞ্চকন্যা। সেই পঞ্চকন্যাতে হৈমন্তীদির দুটো গান ছিল, লোপার ছিল, ইন্দ্রাণীর ছিল, আরতি মুখার্জি ছিল, আর নির্মলা মিশ্র ছিল, আর শিপ্রা বসু ছিল। ইন্দ্রনীলও গিয়েছে, আমার বাবার সুরের গান অনেকে গিয়েছে। যাই হোক, বললাম না অনেকে নাম করতে পারে না, সেই জন্য ফেম হয় না, সেই জন্য তারা সেলিব্রিটির মর্যাদা পায় না। আর আমারও একটুখানি নাটকের প্যাশন আছে, আমি গ্রুপ থিয়েটার করেছি। ওই আমার বাবার যেহেতু সব কিছুর মধ্যে ছিল, আমিও টুকটাক করে করতাম, কিন্তু তবলাটা নিয়ে যে আমার প্রফেশন হবে ওটা আমার মাথাতে ছিল না। কিন্তু আমার বাবার এক বন্ধু ছিল, ওনার নাম হচ্ছে পঞ্চুলাল দত্ত, তিনি হচ্ছেন, তার কাছেই আমার হাতে করি তবলা। সেটা অনেক ছোটবেলায়, 5-6 বছর বয়সে, তখন অত কিছু বোঝাবুঝির মধ্যে ছিলাম না। আমার এইটাকে নিয়ে আমি যে বাজিয়ে একটা কিছু করা যায় বা বাজনাটা একটা জায়গায় পর্যায়ে পৌঁছয়, আমি তারপরে উনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন, পঞ্চুলাল দত্ত, যিনি আমার প্রথম গুরু। তারপরে আমি ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেবের কাছে শিখতে গেলাম, ঠিক আছে? সেটা আবার আমাকে নিয়ে গেল কি অখিল বন্ধু ঘোষ। অখিল বন্ধু ঘোষ হচ্ছে আমার বাবার খুব বন্ধু, আমাদের বাড়িতে খুব যাতায়াত ছিল, প্রতি শুক্রবার করে উনি আসতেন। বলো তবলাটা ছেড়ে দিবি? তখন আমি স্কুলে পড়ি, চল কেরামতের কাছে, ওর বন্ধু ছিল তো, চল নিয়ে যাই, বলেন আমাকে নিয়ে গেল। তা ওখান থেকে আমি ক্লাসিক্যালি শিখতাম, ক্লাসিক্যালি বাজাতাম। তারপরে আমি একদিন মানবেন্দ্র মুখার্জির প্রোগ্রাম শুনলাম আর মান্নাদের প্রোগ্রাম শুনলাম, রাধাকান্ত নন্দীর বাজনা, ছোটবেলায়। সেই জন্য রাধাকান্ত নন্দীর কাছে কিন্তু আমি বসে কোনোদিন জীবনে শিখিনি। রাধাকান্ত নন্দী আবার আমার বাবার বন্ধুও ছিল, আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। তো ওনার প্রেমে পড়ে গেলাম, বাজনার প্রেমে। আমি মানে আমি হাঁ করে থাকতাম যে এটা কি করে হচ্ছে, মানে গানের ডাইমেনশনটা বদলে দিচ্ছে উনি। যখন মানবেন্দ্র মুখার্জির সাথে আছে, যখন সন্ধ্যা মুখার্জি, এই ওনাকে আমি অ্যাকচুয়ালি, উনি আমার মানুষ গুরুই বলবো, বসে শিখিনি, কিন্তু ওনার বাজনার স্টাইল সব কিছু আমাকে খুব আকৃষ্ট করেছে, এবং যার জন্য আমি ওনার বহু রেকর্ডিং শুনতে যেতাম, ওনার পাশে বসে থাকতাম। উনি বাজাচ্ছেন মান্নাদের সাথে, আমি ওনার পাশে বসে আছি, উনি সন্ধ্যা মুখার্জির সাথে বাজাচ্ছেন, আমি রেকর্ডিংয়ে, মানে স্টুডিওতে। আর ছোটবেলা থেকে আমার প্রথম আর্টিস্ট কিন্তু অখিল বন্ধু ঘোষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে দিয়ে আমার জীবন স্টার্ট। বাহ। সেটা 1972 সাল হবে। তখন ওই শুরু হলো, ওইখান থেকে একজনের থেকে আর একজন। আর আমি চেতলায় থাকতাম, চেতলায় নির্মলা মিশ্র বাড়ি। আর নির্মলা মিশ্রর যে ফুল দাদা, সে হচ্ছে আমার বাবার ক্লাসমেট,
যার জন্য আমি সকলকে দিদি বলি। আমি নির্মলা মিশ্রকে পিসি বলে এসেছি সারা জীবন ধরে, যেহেতু আমার বাবাকে দাদা বলতো, আমাদের বাড়িতে যাতায়াত ছিল। মানে এইভাবে ঘটনাটা ঘটে গেল। এবারে ও বললো তুই বাজা আমার সাথে, ও বললো অখিল বন্ধু যেমন বললো বাজা আমার সাথে, ওই আরম্ভ হয়ে গেল স্কুল থেকে, এই নির্মলা মিশ্র এই আরম্ভ হয়ে গেল। এবার বাজাতে বাজাতে এর সাথে আলাপ ওর সাথে আলাপ হতে আরম্ভ করলো। ফাংশনে যেতাম, এখানে যেতাম, ওখানে যেতাম, আমি করতে করতে তারপরে আমি রেকর্ডিং লাইনেতেও চলে এলাম। 75 সালে থেকে বাজাচ্ছি। মানে প্রথম রেকর্ডিং কার সাথে বাজালেন? সন্ধ্যা মুখার্জি। সন্ধ্যা মুখোপাধ্যায়, বাহ অসাধারণ। সন্ধ্যা মুখার্জি বাজালাম। আর পরের গানটা ছিল অমর পাল। আমাকে এই রেকর্ডিংয়ে কে এনেছে সেটাও বলার দরকার আছে। যেমন আমার 3টে গুরুর নাম বলে দিই আগে। পঞ্চুলাল দত্তর কথা তো বলেছি, তারপরে ওস্তাদ কেরামতুল্লাহ খাঁ সাহেব, তারপরে আমি আবার কেরামত খাঁ সাহেব যখন মানে চলে গেলেন আর কি, তারপরে আমি ওনারই একজন সিনিয়র স্টুডেন্ট রবীন্দ্র ভারতী অনিল সাহা, ওনার কাছে শিখতাম। মানে এই হচ্ছে আমার তিনজন গুরু। এদের কাছে আমি শিখেছি। হ্যাঁ, শেখার তো শেষ নেই, শিখে যাচ্ছে। আমি ছাত্রদের কাছ থেকেও শিখি, কারণ আমি শেখাতে গিয়ে দেখি একজন এক একটা এমন ভালো জিনিস বাজিয়ে ফেলে, দেখি যে ওইটা আমার আবার আসছে না, ওটা আবার ওর থেকে শিখে নিই। মানে এইভাবে চলছে, শেখার কোনো শেষ নেই। মানে সব জিনিস কিন্তু সবার ভালো আসে না। আপনি তো মান্না বাবুর সঙ্গেও বাজিয়েছেন না? দীর্ঘ 20 বছর বাজিয়েছি। কার সাথে বাজাতে বলতে গেলেই গন্ডগোল হয়ে যাবে। কেন কি কেউ বাদই পড়েনি আমার। কেউ বলে এমন শিল্পী নেই যে তার সঙ্গে আপনি বাজান। তার মধ্যে পরে হয়েছে, অনেক পরে হয়েছে, অনেকটা পরে। আমাদের আজকে পরম 80 সাল থেকে আমি আমাদের মা আমার মা যে ক্যাসেটটা ছিল পুরো তো আমার পুরো আপনার বাজনা, আমার একটু জায়গা দাও, সব আপনি বাজিয়েছেন। শুধু ওই না, আরো আমি অজস্র গান আর হেমন্ত বাবুর সাথে গাইছি। হ্যাঁ, প্রচুর বাজিয়েছেন। মান্নাদার সাথে বেশি, শ্যামল বাবুর সাথে বাজিয়েছেন, শ্যামল মিত্র। আমি আপনাকে দেখি তখন আপনার খুব অল্প বয়স, এখনো অল্প বয়স, এখন ওই গ্যারান্টি শুধু এভারগ্রিন নির্মলা মিশ্র বাজাচ্ছেন বিরাটি টাউন হলে অনেক বছর, অনেক বছর লাগে, তখন বহু বছর আপনারা দুজন বাজাচ্ছেন একসাথে, প্রীতিময় গোস্বামী আর আমি। আর মান্নাদের সাথে তো আমরা প্রচুরবার দেখেছি আপনি বাজাচ্ছেন, অনেক স্টেজ আপনি প্রচুর দেখি। নির্মলা মিশ্রের সাথে অন্তত টানা 30। তারপর ওই একটা ব্যানার্জিও বাজিয়েছি, দ্বিজের মুখার্জিও বাজিয়েছি বহুদিন। এমন শিল্পী কেউ বাদ নেই মানে আমি আসার পরে যাদের পেয়েছি, মানে আমি ঢোকার পরে, হ্যাঁ, হেমন্ত মুখার্জি, মানবেন্দ্র মুখার্জি, সতীনাথ উৎপলা, আরতি মুখার্জি, সব কিংবদন্তি, সব দিদি জানে সব। দিদিরও বহু গান আমি বাজিয়েছি, ওই মধ্যে দিদিরও অনেক গান বাজিয়েছি, মানে রেকর্ডিং আর রেকর্ডিংয়ে তো আমি ঢুকে গেছি 75 সাল থেকে। আর সিনেমা তো অজস্র বাজিয়েছি, সিনেমার গান যেগুলো রেকর্ডিং হয়েছে, এরা গিয়েছে। একটা বিখ্যাত গান তার ভিতরে অনেকই তো বিখ্যাত, সবই তো বিখ্যাত। তারপরে আমাদের একটা চমক দিন, এই গানটা কিশোর কুমারও বাজিয়েছি, আশা ভোসলেও বাজিয়েছি। আশা ভোসলে ওই যে রিমঝিম বৃষ্টি সব আমারই বাজানো, এখানে রেকর্ডিং। ওই যে পরের ছবিটা দেখি, ওটা স্টুডিওর মধ্যেই রেকর্ডিং। এই গানগুলো হয়েছিল পঞ্চমী সুরের ক্যাসেটটা, পঞ্চমী সুরে। হ্যাঁ, ওই ক্যাসেটটা তখন খুব চলেছিল। নচির যত, মানে বৃদ্ধাশ্রমের আগে পর্যন্ত যা গান নচি গিয়েছে, নচির জীবনের প্রথম থেকে সব আমার বাবা জানো, সমস্ত। তারপরে কবি সুমনও আছে, কেউ বাদ কেউ পড়ে। আমাদের পরম ভাগ্য আজকে আপনার কাছে এসেছি। আপনি লোপারও জীবনের প্রথম ক্যাসেট, যেটা বেনিমাধব, হ্যাঁ, পুরো ওই ক্যাসেটটাই আমার বাজানো আছে পুরোটা। রাঘবেরও প্রথম আমাদের অশেষ সৌভাগ্য। আমি দাদার বাজনা আমি স্টেজেও দেখেছি, আমাদের আমি স্টেজে আপনার রাধাকান্ত নন্দীর স্মৃতি তখন তো আমাদের দেখতে দেবেন, আমরা দূর থেকে দেখতাম রাজাদার সঙ্গে বাজাচ্ছে। আর তখন আমার তখন একটা বিরাট শখ, তখন এই যে প্রদীপ আমার কাছে আসতো তো, যে মারা গেল, যে রাধাকান্ত, হ্যাঁ, যে প্রদীপ ভট্টাচার্য, যে রাধাকান্ত যে এটা করেছিল, এখন মৃণাল হয়েছে, কিন্তু প্রদীপই কিন্তু প্রথম, প্রদীপই এটা চালু করে।
প্রদীপ অনেক বছর করেছে, প্রদীপ মারা গেল গত বছর 1 বছর। আমি যাই তো প্রদীপ আমার কাছে আসতো, মিনালও আমার কাছে আসতো। হ্যাঁ আসে। আ- প্রথম তো পরিচয় এবং আমার হাত ধরেই ওরা সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে, কারণ আমি সিনে মিউজিশিয়ান অ্যাসোসিয়েশনের 32 বছর সেক্রেটারি ছিলাম। বাহ, এই হচ্ছে মোটামুটি। সেই জন্য অনেক নাম, রামানুজ দাশগুপ্ত, পূর্বী দত্ত, মানে নজরুল, মানে আমি আসলে কোনো সেক্টরটা বাদ দিইনি। আবার ফোকেও আছে, অমর পাল, পূর্ণদাস বাউল, আমার সব রেকর্ডে বাজানো আছে। রবীন্দ্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায় একটা বাজিয়েছি, আর রেজিওনা বন্যা, সিরাদা, আরো যারা যারা আছে সব রেকর্ডিং না, স্টেজেও বাজিয়েছি। স্টেজ বাজিয়েছি। তারপর অতুল বোঝার, কৃষ্ণা চট্টোপাধ্যায়, মানে আমি আসলে কোনো সেক্টরটাকে ছাড়িনি, আর কোনো সেক্টর আমাকেও ছাড়িনি। মানে শুধু আমি ছাড়িনি বলে শুধু তা না, না গুণী বলে না, এখানে না গুণের থেকে আমি বলছি একটা ভাগ্যেরও ব্যাপার আছে। ঠিক, কারণ আমার অনেক বন্ধু বান্ধব দুর্দান্ত দুর্দান্ত তবলা বাজায়, কিন্তু তারা আমাদের পর্যন্ত পৌঁছতেই পারেনি। মানে পৌঁছতে হবে, তারপরে তো বাজাবে, তারপরে তো আলাপ হবে, তারপরে তো এই যে সবাই তোমরা গান করো, হ্যাঁ দেখবে তোমাদের কোনো একটা বন্ধু দেখবে ফাট করে সে সেলিব্রিটি হয়ে গেছে, তার নাম হয়ে গেছে, মুখ হয়ে গেছে, এবার সে তোমার সাথে পড়তো, সব কিছু করতো। আরো যারা গান করে আরো তারা কিছু করতেই পারলো না। সেই জন্য আমি ওই জন্য মানে সবসময় খালি ওই গুনি গুনি বললে হবে না, আর এর সাথে ভাগ্যটাও ক্লিক করে। মানে একজনের সাথে বাজাতে গিয়ে আরেকজন, এই ভাই তুমি কোথায় থাকো, আমি বাজাতে গেলাম, বনশ্রীতে বললো ভাই তুমি কোথায় থাকো, আমি চেতলা বলে কাছে থাকো তো, তারা আমার সাথে বাজা, মানে এই করে করে আমার হয়ে গেছে। এই করে করে অনেকেই করেছে। আরেকটা জিনিস আবার জিজ্ঞাসা করা আছে, যেমন জটিলেশ্বর মুখোপাধ্যায়, ওর অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তো আমাকে ছাড়া রেকর্ডিংই করতো না, মানে আমার জন্য ডেটটা বদলে দিত। আমার তো এতজনের সাথে কাজটা করি বলে ক্লাস করে তো ডেট এর সাথে ওর সাথে, এই দিন নেওয়া হয়ে গেছে, ডেটটা বদলে, তুমি পাচ্ছ না, আর ডেটটা বদলে দিল। মানে আজিজকে বললো যে ওই দিন হবে না, অন্যদিন হবে, ওই দিন হবে, এরকম করতো। তা সেইগুলো একটা ভাগ্যের ব্যাপার আছে আসলে বাজানো। এমনি আমি একটু অন্যদিকে বলো। বলছি, এবার ছোট বাচ্চায় আপনি গল্প বই পড়া বা কি খেলতে কি পছন্দ করতেন? আমি ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, কিন্তু খেলাতে আমার একটু মন কম ছিল। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে একটু আমার যেটা ঝোঁক ছিল, একটু নাটক করতাম। আমি যুববাণীতে প্রায় 10 বছর নাটক করেছি। আচ্ছা, আমার একটা গ্রুপ থিয়েটার ছিল, মানে এখনো আছে, এখন আর আমি করি না, মানে যেহেতু এইদিকে সুইচটা অন হয়ে গেছে, ওইদিকে সুইচটা অফ হয়ে গেছে। গল্প বই পড়া আপনার? প্রচুর গল্পের বই পড়ার নেশা। আর ঘুরতে যাওয়ার ব্যাপারটা, কোথায় ঘোরা? মানে এই এদের সাথেই যা ঘুরেছি, সব জায়গায় গেছি, মানে সব জায়গায়, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডন, সব ঘুরেছি। বাংলাদেশে 20 বার গেছি, মানে সেই জন্য আলাদা করে যে ঘুরতে যাচ্ছি ওরা হয় না, ওরা হয়েছে সেটা ভেরি রেয়ার। ফ্যামিলি নিয়ে ঘোরাটা খুব কম হয়েছে, খুবই কম হয়েছে। আমার যেদিন বউ ভাত হলো, পরের দিন সকালবেলায় আমি আসাম চলে গেছি ভূপেন হাজারিকার সাথে। হ্যাঁ, আমার স্ত্রীর যা স্যাক্রিফাইস আছে আমি উনি সব জেনেই এসেছিলেন, আমার হাজবেন্ড, এবং সেও কিংবদন্তি। না, লিজেন্ড কথাটা আমার ক্ষেত্রে ব্যবহার করুন না, লিজেন্ডটা শুনলে আমার ভালো লাগে না। কেন বলছি, আমাদের কাছে আপনি কিংবদন্তি, সবথেকে কি আপনার মহানুভবতা যে আপনি এটা বলতে, আমরা তো আপনাকে স্টেজে দেখেছি পণ্ডিত বলা। আমাকে অনেকজন, যেহেতু অনেকদিন ধরে আমি বাজাই, প্রায় 50 এর বেশি হয়ে গেছে তো বছর, মানে আমার এইটা মানে স্প্যানটা, যেন অনেক আমার বন্ধু বান্ধব আছে, দেবাশিস বোস, তারপর আরো সব যারা আছে, অনেকবার আমার পণ্ডিত দীপক, আমি ভাই আমি তো কোনো কিছু বন্ড করিনি, আমাকে পণ্ডিত বলো।
আপনার পাশে যে আমরা বসে আছি এটা যে সারা আমাদের জীবন কাছে আমারও অনেক ভালো লাগছে। আর মিতাকে কিন্তু আমি চিনি, হ্যাঁ। ওর সাথে আলাপ হয়ে গেল আজকে, যাই হোক। কিন্তু এখন আমার মনে হচ্ছে সবাইকেই অনেক দিন ধরে চিনি। একদমই তাই। সেই আমাদের সুদীপ্তাদির বাড়িতে, পল্লবদার বাড়িতে অন্নপূর্ণা পুজোতে কি আনন্দ একসঙ্গে খাওয়ার টেবিল। হ্যাঁ হ্যাঁ, এই এদের বাড়ি, এই যে একজন ছাত্র চলে গেল দেখলে, হ্যাঁ, নিচে মেচেদার দেয় থাকে, হ্যাঁ, ও বলেছিল আমাকে ওদের বাড়িতে বিরাট এ হয়, ওই এই যে পুজোটা জগদ্ধাত্রী পুজো, আমি যেতে পারিনি। বলো স্যার আপনাকে আমি গাড়ি করে নিয়ে যাবো। আমি বললাম বাবা আমি যেতে পারবো। আমি তো এরকম দেখছি, তো এই যে আপনার ব্যাপারটা দেখলাম সেদিন, ওই দাদা স্বপনদার এদের ব্যবহার এবং দিদির ব্যবহার, আমি যার কাছে যাচ্ছি হৈমন্তীদির ব্যবহার, এদের বোঝাই যায় এদের ব্যবহারে এদের কতটা মহান, বড় মাপের। এদের মানে ওই ঘ্যাম নিয়ে এদের মানে বড় বাবার করতে হলে বড় মন হতে হবে, বড় মন না হলে বড় বাবার হবে না। এটা ঠিক, এরা কি সুন্দর আপন করে নেয় না। ওইগুলোতে কি হয় বলো তো, ওইগুলোতে আমার মনে হয়, আমি অনেককে দেখেছি, আমি নামগুলো খালি বলবো না, যদিও আমার সাথে তো ওরা কেউ করে না, আমার সাথে তো না, নামগুলো বলবো না, কিন্তু আমার সাথে ওরা কখনো ওরকম করে না, কিন্তু আমি দেখেছি ওরা কিন্তু অন্যর সাথে ওরকম করছে, ছোট করে একটু ছোট করে দেখছে বা চিনেও না চিনতে পারার ভান করছে। আমার সাথে কিন্তু করে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। কিন্তু এরম যে করছে সেটা কিন্তু আমি যেহেতু সব জায়গায় যাই বা যাই ঘুরি, সেটা কিন্তু আমার চোখে পড়ে, যেটা আমি মান্না দেখে দেখিনি, যেটা আমি হেমন্ত মুখার্জিকে দেখিনি, যেটা হৈমন্তী শুক্লাকে দেখিনি, আরতি মুখার্জিকে দেখিনি, নির্মলা মিশ্রকে দেখিনি। আমি এদের মানে আমি এরম দেখিনি ওদের। এমনি আমি একটা, দেখো তুমি যেহেতু দিদির কাছে গান শেখো বলে, দিদিকে জিজ্ঞেস করবে ওদের সরস্বতী পুজোয়, আমি তো প্রত্যেকবার যাই, মাঝে মাঝে কিছু কিছু বছর অফ হয়ে যায়, যাই হোক, তাও আমি ট্রাই করি একবার ঢু মেরে আসতে। যাবেন, আমিও যাবো, তার দেখা হয়ে যাবে। এবছর গিয়েছিলাম, এবছর মানে সামনে, আবার সামনে, হ্যাঁ, যা খুবই চেষ্টা করি, দিদিও জানে। হ্যাঁ, যাই হোক, দিদির সাথেও বাজিয়েছি আমি প্রচুর, মানে অনেক গান, মানে অনেক রেকর্ডিং বাজিয়েছি, অনেক সিনেমা গান, অনেক, মানে সবই আমার না, একটা দুটো নেই, মানে অজস্র, মানে নাম্বার সব, বলতে পারবো না। সে তো হবে, আপনার চাপটা খুব বেশি, চাপটা খুব বেশি, আপনার চাপ বেশি। আমি বাড়িতে ফিরতে পারতাম না। আমি যে গল্পটা একবার 1 মিনিট বলে দিই, দিদির কথাটা উঠে গেল বলে, আমি এই যে তোমরা বলছো যে লিজেন্ড অমায়িক, আমি আরেকজনের কথা বলছি, পণ্ডিত রবিশঙ্কর। দিদি পণ্ডিত রবিশঙ্করের সুরে গান করেছে। একবার একটা সরস্বতী পুজোয় কিন্তু উনি এসেছিলেন দিদির বাড়িতে, দেখবে ফটো দেখে দেখবে পাশে আমি বসে আছি, দেখবে সেই ছবিটা দিদি আমাকে গিফট করেছে, আমার কাছে আছে, পরে দেখাবো। তা ওনার সাথে আমার আগেও আলাপ হয়েছিল। আচ্ছা, উনি একটা, এদেরকে লিজেন্ড বলে, এই ওস্তাদ আলিয়াবর খাঁ সাহেব বা পণ্ডিত রবিশঙ্কর, এরা তো লোকাল, ন্যাশনাল না, দে আর ইন্টারন্যাশনাল। এবার কবে আলাপ হয়েছিল দুবার, আমি দিদির বাড়িতে যেই পায়ে হাত দিয়ে নমস্কার করতে গেছি, আমাকে বলছে দীপাঙ্কর বাজনা কেমন চলছে, আমার লোম দাঁড়িয়ে গেছে, যে ওটা ওনার মগজে কি করে ছিল, মানে মাথায় কি করে রেখে দেয় এত কথা, মানে আমার মতন লোককে কি করে মনে রাখে, এত ব্যস্ততা। হ্যাঁ, বিরাট পাওনা। তাহলে একে কি বলবে তুমি, সেই বলতে পারবে? অ্যাকচুয়ালি যত, আমি তো অনেক বড়োর সাথে মিশেছি, তোমরাও তো কিছু মিশেছো, তুমি দেখবে ওই অ্যাকচুয়ালি কি বলে, ওটাকে কি বলে, ওই এমটি ভেসেল সাউন্ড মাস্ট, মানে মানে ছোট করছি, আওয়াজ বেশি, আর যেই ওদের জল টল ভর্তি হয়ে যাবে দেখবে কোনো আওয়াজ সাউন্ড নেই। বলো, এবার বলো। আচ্ছা, আমাদের তো সপ্তক থেকে অনেক বড় আজকে পাওয়া, যে দাদাকে আমরা পাশে পেয়েছি, এইটা মানে স্মৃতি তো হয়েই থাকবে। তাছাড়া এটা মানে সবার পাওয়া, আজকে যে লাইভটা দিয়েছি সপ্তকের, আজ আমার 30,000 ফলোয়ার, 30,000 সবাই দেখবে আপনাকে এখানে, যে তাদেরও পাওয়া, তারা যে বাড়িতে বসে সবাই যে দেখছে,
মানে এখন এখন দেখছি, এখন এখন হ্যাঁ এখনো আছে, 30,000 followers দিচ্ছে। এখনো তো দেখছে। বাবা। আবার এর পরেও আবার সবাই যারা এবার দেখবে, তোমার জন্য তো লাইভটা আমাকে থাকবে, অনেকে চিনে যাবে যা দেখছি। এইরকম বলবেন না। আমার না আমি আমি একটা কথা এইটা- বলবো, হ্যাঁ, একটা কথা বলছি। আপনি মান্নাদের সাথে বাজাচ্ছেন, আর আমি মান্নাদের গান খুব ছোটবেলা থেকে ভালোবাসি, খুব ভালোবাসি, গান ভালোবাসে না লোক খুঁজে পাওয়া খুব বিপদ আছে। ভালোবাসি এবং করবার চেষ্টা করতাম, এখনো করার চেষ্টা করি। আর যখন আপনি বাজাতেন ওই নির্মলা স্টুডিওতে বাজাতেন, আজ 30 বছর আগে বলছি, ওই যে ক্যাসেটটা নির্মলা মিশন যেটা হ্যাঁ, শোনে না হ্যাঁ, হ্যাঁ, আমার পুরো বায়োলজি আপনার বাজান। পুরোটা জানি তো। এবার মান্নাদের সাথে যখন স্টেজে বাজালেন, আমাদের তো আর কেউ ঢুকতে দেবে না, আমাদের কি আর দেবে। তখন আমি না খুব একদিনকে এদের কাছে পৌঁছতে পারবো ঠাকুর, যারা বাজাচ্ছেন। আমি ঠিক কপাল গুনে আজকে আপনার কাছে আমি চলে এসেছি। দেখ, এটা কিছু না। না ঠাকুর এর জন্য আর কাকুলিকেও নিয়ে এসেছি, কাকুলি খুব ভালো গাই, অর্চনকেও ধন্যবাদ দিতে হবে। কাকুলি তাই নাকি? খুব ভালো গাই, এবং সব থেকে ধন্যবাদ অর্চনকে। দাদা অর্চন প্রথমে- আমার কাছে যখন প্রথম এলো না, ও চাকরিটা করে বলে কিছু করতে পারলো না। এখন চাকরি তো করার জন্য আসতে পারে না। যখন তখন ছোট ছিল তখন এলো, বললো আমি বাচ্চা বেলায়, আমি যখন 2তে পড়ি তখন ওরা দাঁতন বলে একটা জায়গায় থাকতো ওই মেদিনীপুরে, তখন আমি পিন্টু ভট্টাচার্যের সাথে বাদ দিয়েছিলাম। আমি ওই জন্য একবার মনে পড়ে যায় না, মানে কোনো আর্টিস্ট বাদ পড়েনি তো আমার, সেই ওইটা মনে রেখেছিল। বলো তখন আমি 2তে পড়ি, এবারে ও তখন এরাম এরাম অনেক জায়গায় যাই, অনেকে বলে আমি তো তখন 6-এ পড়ি, আমি তো তখন পাইলাম দেবো, আমি তো আপনাকে দেখলাম এর সাথে বাজছেন, অমুকের সাথে তমুকের সাথে, অমুক তমুক, তখন সত্যি একটা ভালো লাগে, ভালো লাগে। শান্তি খুবই লাগে। ভালো লাগে। আজকে যে আপনার এরা বাড়িতে এত মনে এসেছি, রেখেছে। এতদিন আমার বিরাট একটা শখ ছিল আপনাকে দেখবো, হুম, খুব শখ ছিল ভগবানের। দেখেছো বললে তো, টিভি প্রোগ্রাম দেখেছি, আমরা টিভিতে আর দেখেছি, টিভি টিভিতে সব প্রোগ্রাম বাজাচ্ছেন, প্রোগ্রাম দেখছি আপনি বাজাচ্ছেন। টিভি রেডিওর সাথেও আমি হ্যাঁ, attached। আজকে এই যে থেকে না, পাশে বসে 75 সাল থেকে। না এই যে পাশে বসে একসাথে কথা বলা বাড়িতে, এই যে কি পরম প্রাপ্তি পাওয়া, এটা ঈশ্বর তো জানে। আমরা পেলাম। আর কি এরপরে বলতে চাইছিলে বলো। এরপরে আমরা কিন্তু সপ্তাহের এতে দাদার একটা বাইক মানে আর একটা বাজনাও আমরা সবাইকে শোনাবো এরপরে দাদা স্টেপটা। খাওয়াবে। হ্যাঁ, দাদা একটু Break. খেয়ে ব্রেক নেবে, তারপরে একটা দাদার বাজনা আমরা দাদার বাজানোর একটা এটা আমি দেবো। আর সব আমার বাজনা তো বাজানো সবাই অনেক আছে তো, হ্যাঁ সবাই আছে, আমার ইউটিউব কিন্তু ভর্তি আছে তো, না না সেটা তো সবাই দেখেছে, কিন্তু সরাসরি দেখেছে। আচ্ছা, ঠিক সব আছে। থেকে কেন? আর এটা হলো আর আপনার বাগানটা সপ্তাহটা দেখাবেন। আমি একটা সপ্তাহটা আমাদের ছোট্ট ছাদ বাগান। চ্যানেল। হ্যাঁ, আমার বাগান না, ওটা আমার স্ত্রীর। ছাদ বাগান দেখাতে হয় বলে, হ্যাঁ, দেখাবো। বাগান সেটা আমার দেখাতে হয়। স্ত্রী। সেটা আমাদের আর প্রাপ্য একটা। সপ্তাহ হচ্ছে পেজ, ফেসবুক পেজ যেমন, সেরকম আমি ছোট্ট আমার মা আর বাবার এটা সংস্থা মানে একটা গানের স্কুল ছিল, সেটা থেকে মা বললো কি যে সবাই একটা পেজ খুলছে, তুমি একটা পেজ খুলো। তা আমি নামে পেজটা খুলেছি, এখন সেই পেজটা আজকে এই জায়গায় এসে সব ভালো ভালো গুণী শিল্পীরা আপনি বলে দিন কিছু এখানে এই সম্বন্ধে। গুণী শিল্পীরা আমি আমাদের আপনাদের- গান গাওয়া আমি এবার আপনাদের- দাদা কিছু বলবে। আমি আপনাদের সকলকে যারা দেখছেন বা পরেও যারা আবার দেখবেন, কারণ এটা তো থেকে যাবে, পরেও তো কেউ কেউ দেখবেন, সকলের জন্যই বলছি এদের সপ্তক যে স্কুল, সেই পেজ মানে ফেসবুক পেজ, এটা আপনারা দেখবেন, নিয়মিত দেখেন, অনেক ভিউয়ার্স হয়ে গেছে, আরো বাড়ান এটাকে, অনেক ওপরে নিয়ে চলে যান। আর তাদের বাচ্চাদের লাইভ করান, তাদের প্রতি তাদের নজর তুলবেন। হ্যাঁ তাদের যাদের বাচ্চাদের যারা গান বাজনা করছেন তাদেরকেও এর মধ্যে ইনভলভ করুন, যাতে তাদেরও ফিউচার ভালো হয়। আপনারা যারা নিজেরা করেন তারাও এগিয়ে আসুন, তাহলে এদের এই যে আমাদের সঙ্গীত জীবনটা বেঁচে থাকবে। এবং এই একটা বড় প্লাস পয়েন্ট। আর এরা সকলেই তো মিউজিক্যাল, সকলেই গান বাজনা ভালোবাসে। আমরা অ্যাকচুয়ালি কার কত বয়স হয়েছে জানি না, আমরা অ্যাকচুয়ালি সঙ্গীত জগতে স্টুডেন্টই আছি, এবং স্টুডেন্ট হিসেবেই কিন্তু যখন চলে যাব স্টুডেন্টই থেকে যাবো তখন। একদম সেই নিউটনের কথা, এখনো ঝিনুক করে আছে সমুদ্রের পাড়ে। কাজেই আপনারা থাকবেন আমাদের সাথে। তারপরে এই যে দাদার সামনে আছি, দাদা আমাকে একটু আশীর্বাদ করেন। আশীর্বাদ করার আমার ক্ষমতা নেই, তাও তুমি বলছো, আমার থেকে ছোট তোমরা, ব্যাস তোমাদের গান বাজনা অনেক ভালো ভালো করো, দেখে আমি চাই। আমার তো বসার ক্ষমতা না না না, তুমি এখানে বসো, তুমি এখানে বসো, তুমি এখানে। আরে তোমরা তো আমার ছোট বোনের মতো, ভালো করে করো, আর ভালো জায়গায় তো তুমি আছো। আচ্ছা, এইবারে
আমরা এখন এর মতন একটু ব্রেক নেব, হ্যাঁ, একটু সবাই সঙ্গে, হ্যাঁ লাঞ্চ টাইম এবার দাদার সঙ্গে। ও আজকে কিন্তু কাকলি কিন্তু দাদার জন্য স্পেশাল খাবার করে নিয়ে এসেছে। হ্যাঁ, কাকলি রান্না করে এনেছে। আমার বাড়িতে আজকে কেউ নেই, ওর সেটা শুনে রান্না টান্না করে নিয়ে এসছে। আমরা সেটা একটু নিজেরা খাবো, আপনাদের দিতে পারবো না। কাজেই আপনারা আপনাদের মতন একটু খেয়ে নিন, আর আমরা আবার আরেকটা পরবর্তী সময় আবার আসছি। আবার আসছি একটু বাদে আসছি আমরা, কিছুক্ষণ বাদে।